তিনি লন্ডনে অবস্থান করেছেন, এই সময় বাংলাদেশে মামলা খেয়েছে। যেই মামলায় তিনি খালাস পেয়েছেন সেই বিচারককে দেশেই থাকতে পারে নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। 31 দফা যদি আপনি ফলো করেন তাহলে নতুন করে সংস্কারের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, প্রয়োজন থাকলে করেন, সেই জন্য দিনের পর দিন মানুষের অধিকার খর্ব করে রাখতে হবে, অধিকারকে হরণ করার মানসিকতা তৈরি হবে, আপনার মধ্যেই আবার ক্ষমতার লোভ জেগে যাবে, এটি কিন্তু মানুষ ভালোভাবে নিবে না। প্রিয় দর্শক, নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন বলা না বলায় আপনাদেরকে স্বাগত। আজ আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। জনাব টুকু, আপনাকে বলা না বলায় স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমরা আসলে বলা না বলায় যে আলোচনাগুলো করি সমসাময়িক রাজনৈতিক দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে, বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করি। আজ আপনার সাথে সেসব বিষয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই যেটি জানতে চাই যে আপনি তো আসলে একদম মাঠ পর্যায় থেকে আজকে কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করছেন, ছাত্রদল করেছেন, ছাত্রদলের সভাপতি ছিলেন, যুবদলের সভাপতি ছিলেন, এখন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক। এই যে আপনার রাজনৈতিক জার্নি, আসলে রাজনীতিতে আপনি কিভাবে কেন এলেন, একটু যদি সেই গল্পটা করতেন, কেন এলেন আসলে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করেই আমরা ছাত্র রাজনীতি শুরু করেছি, শিক্ষক প্রগতির মূলনীতিকে ধারণ করে, যে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল সকল সময়ই, আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলনেই মূলত আমাদের পদযাত্রা ছাত্র রাজনীতির, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তখন থেকেই সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের যে তৎকালীন সময়ে ভূমিকা এবং ক্যাম্পাসের সকল ছাত্র সংগঠনের চাইতে জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সর্ববৃহৎ ছাত্র সংগঠন, এবং মেধাবীদের সংগঠন হিসাবেও জাতীয়তাবাদী ছাত্রদল 1 নম্বর সংগঠন হিসাবে সুপ্রতিষ্ঠিত ছিল। জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ়চেতা নেতৃত্বের প্রতি আমরা শ্রদ্ধাশীল হয়ে ভালো লাগা থেকেই মূলত জাতীয়তাবাদী ছাত্রদলের যাত্রা শুরু। তো এই যে ছাত্র রাজনীতি করেছেন, আপনাদের সময় ছাত্রদলকে ভ্যানগার্ড বলা হয়, বা এই যে ছাত্রদলের কর্মকাণ্ড, তারা সবসময় সামনের সারিতে থেকে আন্দোলন সংগ্রাম সব কিছু করেছে, এবং বিভিন্ন ইস্যুতে যে আন্দোলনগুলো হয়েছে সেগুলোতে আসলে ছাত্রদের হাত ধরেই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনীতি যে উত্থান পতন সেগুলো হয়েছে। তো আপনাদের সময়কার যে ছাত্র রাজনীতি আর এখন যে ছাত্র রাজনীতি, কোনো পার্থক্য কি বোঝেন, বা আসলে কি কেমন হচ্ছে? ছাত্র রাজনীতি, আগের যে ছাত্র রাজনীতি, আমাদের সময় যে ছাত্র রাজনীতি, পরবর্তীতে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিভিন্ন নির্যাতনের কারণে, নিপীড়নের কারণে, গুম খুনের কারণে, এবং তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বর্তমানে যেটি নিষিদ্ধ সংগঠন হিসাবে এই রয়েছে সন্ত্রাসী সংগঠনের কারণে, সেই সন্ত্রাসী সংগঠনের সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দখলদারিত্বের রাজনীতি, নৈরাজ্যের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং একক আধিপত্য বিস্তারের যে রাজনীতি করেছে ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী হিসাবেও যারা প্রতিষ্ঠিত হয়েছে, যারা আবরারকে হত্যা করেছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, বিশ্বজিৎকে যারা হত্যা করেছে, এই যে বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছাত্র সংগঠনগুলির কারণে, সন্ত্রাসের কারণে স্বাভাবিক যে রাজনীতি, সেই ধারাটা কিন্তু ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, যেই জন্য কিছুটা ব্যত্যয় ঘটেছে। কারণ খেলার মাঠে যদি খেলার মাঠের পরিবেশ ঠিক না থাকে, মাঠ ঠিক না থাকে, তাহলে কিন্তু খেলোয়াড়রাও ঠিকভাবে ওই মাঠে অবস্থান করতে পারে না। তার মানে ছাত্র রাজনীতির যে সুনাম, সেই সুনামটা অনেকটাই নষ্ট করেছে, ম্লান হয়ে করেছে, এবং সুনাম ঐতিহ্য সেটি নষ্ট করেছে ছাত্রলীগ, মুজিববাদী ছাত্রলীগ। তো এই যে আপনি তো রাজনৈতিক পরিবারেরই একজন সন্তান, আপনার বড় ভাই জনাব আব্দুল সালাম পিন্টু দীর্ঘদিন জেল খেটে এখন মুক্ত হয়েছেন, আপনার আরেক বড় ভাইও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বড় দায়িত্বে রয়েছেন টাঙ্গাইল জেলার, এবং ভিপি ছিলেন সে কৃষি বিশ্ববিদ্যালয়ের। এই যে আপনার এই দীর্ঘ 17 বছরের ছাত্রদল, যুবদল, এখন বিএনপি,
এই যে আন্দোলন সংগ্রাম করেছেন, আপনাদের পারিবারিকভাবে আপনার ভাই যারা, কতটা আসলে এই গত যে সরকার মানে যা করেছে, আপনারা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন, কি ধরনের হামলা মামলার শিকার হয়েছেন? সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছি। হামলা মামলার শিকারের তো বলে শেষ করা যাবে না। প্রায় ৩৬ বছর ধরে রাজনীতি করি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই ধরনের পরিবেশ গত ১৭ বছর যা হয়েছে ফ্যাসিস্ট খুনি হাসিনার সময়, সেই পরিবেশ গত পরিবেশের চাইতে ভিন্ন, অনেক ভিন্ন পরিবেশে আমাদের রাজনীতি করতে হয়েছে। এখানে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, জেলে নির্যাতন করা হয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। এটা বিভীষিকাময় অবস্থা। এর কোনো মানে এই খুনি শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার এই শাসনামলের সাথে অন্য যে কোনো শাসনামলকে, স্বৈরাচারকে হার মানিয়েছেন। বাকশাল করেছিল শেখ মুজিব, তখন যে পরিবেশ ছিল, এবং স্বৈরাচার এরশাদের সময় যে অবস্থা ছিল, তার চাইতে ভয়াবহ অবস্থা খুনি শেখ হাসিনা, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় তিনি সকল রেকর্ড ভঙ্গ করেছেন। কাজেই ছাত্র রাজনীতির যে এই হামলার শিকার, আমি কোনটা বলবো, আমার ক্ষেত্রে যে কয়টা হামলার আমি শিকার হয়েছি, এটা মানে আজকে এই ১ ঘন্টার আলোচনায় কিন্তু বলে আমি শেষ করতে পারবো না। নিশ্চয়ই মামলাও শতাধিক রয়েছে। মামলা তো ৩০০, ৩৫০-র উপরে, ৩৫০ মামলা, ৪০০ মামলার কাছাকাছি আমার মামলা। এখন একই দিনে ৫টা মামলা হয়েছে, 5টি থানায় মামলা হয়েছে। আমি একদিন আদালতে দাঁড়িয়ে বলেছিলাম যে একজন মানুষ, আমি ব্যক্তি, একই টাইমে কিভাবে আমি 5 জায়গায় গেলাম। আমি আদালতের উদ্দেশ্যে কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলাম যে আমি এক ব্যক্তি কিভাবে 5 জায়গায় গেলাম, তাহলে আমার হেলিকপ্টার লাগতো বা আরো দ্রুতগামী রকেটের মতো, স্বাভাবিক মানুষের জন্য সম্ভব না। স্বাভাবিক মানুষের সম্ভব না। ঠিক আছে, আমি 5 জায়গায় গেলাম, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি করলো? আমি 5 জায়গায় গেলাম, তাদের চোখ ছিল না হয়রানিমূলক, নির্যাতনমূলক যে মামলা দেওয়া, মিথ্যা মামলা দেওয়া? আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নামে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়েছে, যেই মামলার কোনো ঠিকানাই নাই, মামলার কোনো ঘটনার সাথে সম্পৃক্তই নাই, মামলা দিয়ে দিয়েছে। তিনি লন্ডনে অবস্থান করেছেন, এই সময় বাংলাদেশে মামলা খেয়েছে। সেই যেই মামলায় তিনি খালাস পেয়েছেন, সেই বিচারককে দেশেই থাকতে পারে নাই। আসলেই কোর্ট তো কোর্ট ছিল না, বাংলাদেশের মানুষ মুজিব কোর্ট বলতো, শেষে হাসিনা কোর্ট বলতো। এক ব্যক্তি যা খুশি চাই, আইনের কোনো তো শাসন ছিল না। বিশ্বজিৎ মার্ডার হলো, তার কোনো বিচার নাই, প্রকাশ্যে মার্ডার হয়েছে। আপনাদের সাংবাদিক সাগররুনি হত্যাকাণ্ড ঘটেছে, তার কোনো সুরাহ করতে পারে নাই। গুম হয়েছে এমিলিয়াস আলী, গুম হয়েছে চৌধুরী আলম, গুম হয়েছে আমাদের জাকির, গুম হয়েছে সুমন, গুম হয়েছে জনিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এই যে একটা বিভীষিকাময় অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, এই অবস্থায় কিন্তু যা ইচ্ছা তাই করেছে একজন ফ্যাসিবাদ, একজন স্বৈরাচার বা একজন খুনি সরকারের যে ভূমিকা, এই ভূমিকা আপনি নির্যাতনের কাহিনী বলে কিন্তু শেষ করা যাবে না। কাজেই আমাদের উপরে যে নির্যাতন হয়েছে, লাস্ট রিমান্ডে আমাকে লাস্ট এই জুলাইয়ের আন্দোলনে যখন আমি অ্যারেস্ট হলাম, তখন আমাকে নিয়ে 5 ঘন্টা ঝুলিয়ে রাখা হয়েছে, 2 হাত বেঁধে উপরে ঝুলায় রাখা হয়। মানুষকে যদি 5 ঘন্টা ঝুলায় রাখা হয়, আমি কিন্তু অচেতন অবস্থায় আমি ঝুলেছিলাম। কাজেই এইটার কয়টা কাহিনী বলবো, একসাথে আমি 46 দিন রিমান্ড কেটেছি একটা টাইমে, ছাত্রদলের যখন সভাপতি ছিলাম। কাজেই ক্যাম্পাসে গেছি, হামলার শিকার হয়েছি, সেগুলো তো আমরা দেখেছি, পুলিশের সামনে রক্তাক্ত করা হয়েছে, পুলিশের সামনে এবং এই প্রক্টরের সামনে। কাজেই এই যে ফ্যাসিস্ট সরকারের যে হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী, চাপাতি বাহিনী, এই নামধারী যে লীগ, এবং সবই কিন্তু সরকারের, পুলিশ সরকারের বাহিনী হিসাবে কাজ করেছে, সরকারের নিজস্ব সংগঠনের বাহিনীরা তারাও আক্রমণ করেছে। শিক্ষকদের যে একটা নীতি নৈতিকতা থাকা প্রয়োজন ছিল, সেটিও কিন্তু ছিল না। তারা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই কাজ, যা ইচ্ছা তাই করেছে। এই যে আন্দোলন করলেন, এই যে জুলুম অত্যাচার সহ্য করলেন, তারপরে তো একটি বড় আন্দোলনের মধ্য দিয়ে, জুলাই আন্দোলন যেটিকে আমরা বলি, একটি নতুন দেশ আমরা পেলাম, এবং সবকিছুই নতুন করে এখন আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষার দেশ। যারা এই নির্বাচনে এর আগে ভোট দিতে পারেনি, প্রায় 3 কোটির উপরে ভোটার, তারা ভোট দিতে পারেনি,
তারা এখন ভোট দিবে সামনে আশা করছে। এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি কিন্তু লন্ডনে বসে এখনও সমগ্র কার্যক্রম পরিচালনা করছে এবং আপনাদেরকে দিয়ে একটি কার্যক্রম উনি পরিচালনা করছে, কর্মশালা, বিভিন্ন বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে। এই যে কর্মশালাগুলো করছেন, এটি আসলে উদ্দেশ্যটা কি? কেন এই কর্মশালাগুলো করা হচ্ছে? এতে করে দলের আসলে কি লাভ হবে, মানুষের কি লাভ হবে? এই কর্মশালাগুলি প্রথম হচ্ছে আমরা 31 দফা, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সকল দলের সাথে, ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন সেই সকল দলের সাথে আলোচনা করে 31 দফা উপস্থাপন করেছে। আগামীর বাংলাদেশ কিভাবে তিনি গড়ে তুলতে চান সবাইকে নিয়ে। এই যে জাতীয় সরকারের থিমটা, যে কাঠামো, সেটা কিন্তু কাঠামোটি কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দিয়েছেন, যে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশ পরিচালনা করা এবং এইখানে ছাত্রদের কি ভূমিকা থাকবে, তাদের জন্য কি করার থাকবে, যুবক সমাজের জন্য কি করার আছে আমাদের, সেই বিষয়ে 31 দফায় রয়েছে। এবং আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে সেই ব্যাপারে বিস্তারিত দেওয়া হয়েছে 31 দফাতে। এই 31 দফা জনগণের সামনে উপস্থাপন করা, আর কর্মশালা, প্রশিক্ষিত কর্মী তৈরি করা, শৃঙ্খলিত কর্মী তৈরি করা, যেটি বারবার বলছেন তারা, এবং ডেডিকেটেশন, নট অনলি দল, দেশের প্রতি ডেডিকেটেড করা, দেশের প্রতি দেশপ্রেমকে উদ্বুদ্ধ করা, মানুষকে একটি শৃঙ্খলায় আনা, ডিসিপ্লিনে আনা, এটা কিন্তু কর্মশালার মধ্য দিয়ে এটি একদিকে 31 দফা আমরা উপস্থাপন করছি, আরেকটি হচ্ছে মানুষের সামনে কিভাবে রাজনৈতিক দলকে উপস্থাপন করা যায়, রাজনৈতিক দলকে কিভাবে ডিসিপ্লিনে এনে কাজ করানো যায়, সব মিলেই কিন্তু এই কর্মশালাগুলি হয়েছে। এবং কর্মশালার কিন্তু প্রয়োজন আছে, প্রশিক্ষণের কিন্তু প্রয়োজন রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু প্রশিক্ষণ দিয়েছেন কর্মীদেরকে। কাজেই প্রশিক্ষণ যদি দেন, রাজনৈতিক চর্চা যদি গড়ে তুলেন, তাহলে সেটি দলের জন্যও কাজে লাগবে, দেশের জন্যও কাজে লাগবে। আলটিমেটলি একটি ভালো প্রশিক্ষিত দল, ডিসিপ্লিন দল, তারা কিন্তু একটি দেশেও ডিসিপ্লিন আনতে সক্ষম হবে। কাজেই আমি মনে করি এর মধ্য দিয়ে দেশ উপকৃত হবে, দল উপকৃত হবে। বিভিন্ন সময় তো বিএনপির রাজনীতি নিয়ে বা বিএনপি নেতাদের কর্মকাণ্ড নিয়েও আলোচনা সমালোচনা হয়েছে। আমার মনে হয়, আপনি কি মনে করেন যে এই যে প্রশিক্ষণ কর্মশালা বা এই যে প্রশিক্ষিত কর্মী তৈরি করা, এর মাধ্যমে কি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে বিএনপি? অবশ্যই। বিএনপি কিন্তু বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল। বিএনপি উদার এবং আধুনিক গণতান্ত্রিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী দলের রাজনীতি কিন্তু দেশের ভূখণ্ডে যারা অবস্থান করে তাদেরকে নিয়ে। আমরা সকলেই বাংলাদেশি, এটাই কিন্তু আমাদের বড় পরিচয়। আমরা এই দেশকে নিয়েই ভাবতে চাই, দেশের মানুষকে নিয়েই ভাবনা। একমাত্র জাতীয়তাবাদী দল, যেই দল সকলকে অ্যাকোমোডেশন করতে পারে, এখানে সকলকে ধারণ করার সক্ষমতা রাখে বাংলাদেশে একমাত্র বিএনপি। জাতীয়তাবাদী একটি পতাকার নিচে সবাইকে নিয়ে আসা, ঐক্যবদ্ধ করতে পারে, যেই জন্য জাতীয়তাবাদী দলের ক্ষেত্রেই সম্ভব হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এবং দল এবং সংগঠনের মধ্যে ভারসাম্য থাকতে হবে, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। এই যে উদার রাজনৈতিক মানসিকতার পরিচয় কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দিয়েছে। এবং বিএনপি একমাত্র জাতীয় সরকারের যে কনসেপ্ট, যে সকলকে নিয়ে আমরা পথ চলব, সকল পেশা, সকল দল মত নির্বিশেষে সকলকে নিয়ে আগামী দিনে পথ চলব, এইটাই কিন্তু একটি দেশপ্রেমের মূল যে ভিত্তি, যে আমি দেশকে গড়ে তুলতে চাই, দেশের মানুষকে নিয়ে, কাউকে বাইরে রাখতে চাই না, কোনো পেশার লোককে বাইরে রাখতে চাই না, কোনো মতের লোককে বাইরে রাখতে চাই না। এই যে মানসিকতা, এই আদর্শগতভাবেও যদি চিন্তা করেন, জাতীয়তাবাদী দল একমাত্র দল বিএনপি, যে কাউকে ধারণ করার সক্ষমতা রাখে। নিশ্চয়ই দেশের মানুষ এই যে 31 দফা তারেক রহমানের বা বিএনপির যে উদার রাজনৈতিক অবস্থান, এটিকে ভালোভাবে নেবে, সেটি আমরাও চাই। তো আরেকটি কর্মসূচি কিছুদিন আগেই জনাব তারেক রহমান উদ্বোধন করলেন, যে সদস্যপদ নবায়ন। এটি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে যে এই যে সদস্যপদ নবায়ন হচ্ছে, এটি অনেকেই বলছে যে এই সুযোগে অনেক গত সরকারের সময় যারা তাদের সাথে কাজ করেছে সেরকম মানুষ, কিছু খারাপ মানুষ
সমাজের কিছু কুলুষিত লোক এই সুযোগ নিয়ে সদস্যপদ নিয়ে নেবে কিনা 20 টাকা দিয়ে, এটি নিয়ন্ত্রণে আসলে কতটা আপনারা কঠোর হচ্ছেন বা কিভাবে নিয়ন্ত্রণ করছেন? ইতিমধ্যেই কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের দপ্তরের দায়িত্বে যিনি রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ একটি প্রেস রিলিজ করেছে, আপনাদের দৃষ্টিগোচর হয়েছে কিনা। দল থেকে ইতিমধ্যেই যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারা এই নবায়নের আওতায় পড়বে না। তার মানে কি, যারা ইতিপূর্বে সদস্য ছিল, বিএনপির সদস্য না, তারা ছাড়া কেউ এই সদস্য ফর্ম নবায়ন করতে পারবেন না। গ্যাপ থাকার কোনো কারণ নাই। এটি কিন্তু নতুন সদস্য সংগ্রহ অভিযান না, এটা সদস্য নবায়ন কর্মসূচি। কাজেই নবায়নে আপনি কিভাবে নতুন লোক ঢুকবেন, এখানে ঢোকার কোনো সুযোগই নাই। কাজে এই ব্যাপারে কথা বলার আমি মনে করি যে কোনো অবকাশ আছে আমি বলে সন্দেহ থাকার কোনো কারণ আছে। আচ্ছা, এটি তাহলে নিশ্চিত যে আসলে এটা সাধারণ মানুষ ধারণা করে অনেক সময় যে সেটির আসলে কোনো, মানুষ তো অনেক ধারণা করতেই পারে, তো এটাই স্বাভাবিক। সেটি আসলে পরিষ্কার করলেন যে আসলে এই ধরনের কোনো সুযোগ হবে না। আমরাও চাই যে আসলে বিএনপির মতো দলে সদস্যের বাইরে যারা রয়েছেন এরকম সুযোগ সন্ধানী লোক যাতে এসে কোনো খারাপ কিছু না করতে পারে। জনাব তারেক রহমান দেশে ফিরবেন এরকম আলোচনা দীর্ঘদিন হচ্ছে। এর মধ্যে বেগম খালেদা যে চিকিৎসার জন্য তার ওখানে গেলেন, চিকিৎসা নিয়ে তার বাসাতেই রয়েছেন। তখনই আলোচনা শুনছিলাম যে তারেক রহমানকে নিয়েই বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন। তো আবার একটি সংবাদ আমরা পেলাম যে অচিরেই খালেদা জিয়া ফিরছেন না। তাহলে আসলে কি আপনারা মানে আসলে কতটুকু জানেন? রাজনীতিতে বিভিন্ন কথা হয়, বাস্তবতা কিন্তু ভিন্ন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশে আসবেন, রাজনীতি করবেন, এটাই স্বাভাবিক। একটি বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি নেতৃত্ব দিয়েছেন এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তিনি দলকেও সুসংগঠিত করেছেন, এই আন্দোলনকেও সুসংগঠিত করেছেন, ভূমিকা পালন করেছেন, যার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়েছে। কাজেই একটি দলের প্রধান জাতীয়তাবাদী শক্তির মূল যে প্রেরণা উৎস দেশনায়ক তারেক রহমান দেশে ফিরবে, এটাই স্বাভাবিক, যৌক্তিক সময়েই ফিরবেন। উনি তো আর ইচ্ছা করে দেশের বাইরে অবস্থান করছেন না। ফ্যাসিস্ট সরকারের মামলার কারণে, হামলার কারণে, ষড়যন্ত্রের কারণে, বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তিনি দেশে ফিরতে পারেন নাই। অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে, যৌক্তিক সময়ের মধ্যে ইনশাল্লাহ দেশে ফিরবে। এই ব্যাপারে কোনো ভিন্ন সেটি কি নির্বাচন কেন্দ্র করে কথা বলার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। যে নির্বাচন কবে হবে বা এই ধরনের কোনো তারিখ কেন্দ্র করে বা সেটিকে টার্গেট করে আসার একটা চিন্তা ভাবনা আছে? বা নির্বাচনের আগে তো অবশ্যই আসবে। 5ই আগস্টের পর থেকে যখন সরকার গঠন করলো, রাজনৈতিক দলগুলো বলছে যে সঠিক সময়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা দেশটাকে একটু ঠিকঠাক করে নির্বাচন দিবে। এর মধ্যেই আপনি জানেন যে সংস্কার শুরু হয়েছে, 10টি সংস্কার কমিশন করা হয়েছে। অনেকেই কমিশন জমা দিয়েছে তাদের প্রস্তাবনা, অনেক কমিশন এখনো দেয়নি। তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে এই সংস্কার করতে আরও অনেক সময় লাগবে। কিন্তু রাজনৈতিক দল আপনারা বলছেন যে না, নির্বাচনী রোডম্যাপ চাই, অন্যান্য কিছু রাজনৈতিক দলও চাচ্ছে। আসলে যদি বলেন যে এই সংস্কার আর এই নির্বাচন নিয়ে যে এই যে কথা চালাচালি, এটি আসলে কিভাবে সমাধান হতে পারে? এটা সমাধান নির্বাচনের বিকল্প কোনো বিষয় নাই, ব্যবস্থা নাই। বাংলাদেশের মালিককে বাংলাদেশের জনগণ, হ্যাঁ, ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। অনেকেই সেই দায়িত্বকে মালিক বনে যায়, ক্ষমতা পেলেই মনে করেছিল যে আমি দেশের মালিক বনে যায় অনেকেই। এই মানসিকতা নিয়ে যখনই কেউ কাজ করে তখনই তার মধ্যে স্বৈরাচার মানসিকতা জন্ম নেয়, ফ্যাসিবাদের মানসিকতা জন্ম নেয়। তখনই তিনি মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, খুন করে, গুম করে, ক্ষমতায় টিকে থাকার লোভে পড়ে করে। এখন বাস্তবতা হচ্ছে এই যে নির্বাচন না সংস্কার না নির্বাচন, এটা কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় কি ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী আমি মাঝে মধ্যে এইগুলিতে গন্ধ পাই। যে শেখ হাসিনা বলতো উন্নয়ন আগে গণতন্ত্র পরে, তার মানে উনি গণতন্ত্র চায় না, নিজেই নিজেকে স্বৈরাচার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। হ্যাঁ, যে উন্নয়ন তো হবে, এটি ধারাবাহিক বিষয়, এটা দায়িত্ব মানুষের, সেইটাকে সে সামনে আনছে, গণতন্ত্রকে সে লাথি মারছে।
আবার সেই প্রতিধ্বনি শুনতে এখানে তো পাচ্ছি সংস্কার আসলে একটা সংস্কার একটা ধারাবাহিক চলমান প্রক্রিয়া। প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া। কালকে যদি আমার একটা বিষয় প্রয়োজন হয় আমি সেটা করব না, এটাই তো স্বাভাবিক। কাজেই সেই জন্য আমি নির্বাচন, জনগণের অধিকারকে খর্ব করে রাখবো, এটি কি, এই মানসিকতা তো ঠিক না। কাজেই নির্বাচন একটি বাস্তবতা, সংস্কারও করতে হবে। সংস্কার হবে না, হবে। বিএনপি তো দেশনায়ক তারেক রহমান 31 দফা দিয়েছে জাতির সেখানেও সামনে। সংস্কারের কথা সেই রয়েছে। সংস্কারের কথাই রয়েছে। দেশ কিভাবে পরিচালিত হবে, দেশের মানুষ কিভাবে চলবে, দেশ কিভাবে চলে, দেশের উন্নয়ন কিভাবে হবে, মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে, সবকিছুই আছে। কাজেই 31 দফা যদি আপনি ফলো করেন তাহলে নতুন করে সংস্কারের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, প্রয়োজন থাকলে করেন। সেই জন্য দিনের পর দিন মানুষের অধিকার খর্ব করে রাখতে হবে, অধিকারকে হরণ করার মানসিকতা তৈরি হবে, আপনার মধ্যেই আবার ক্ষমতার লোভ জেগে যাবে। এটি কিন্তু মানুষ ভালোভাবে নিবে না। এটা আপনার কাছে মনে হতে পারে আপনি ক্ষমতায় আছেন, সেই জন্য মনে হতে পারে যে আমাকে জনগণ এই গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে শত শহীদের রক্তের বিনিময়ে এই আন্দোলন সফল হয়েছে, সেই আন্দোলনে আপনি দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব পেয়েছেন, আপনি এখন এই জায়গার মালিক বনে যাবেন, এই মানসিকতা যদি ডেভেলপ করেন তাহলে দেশের জন্য দুর্ভাগ্যজনক, আপনার জন্য দুর্ভাগ্যজনক। মানুষ কিন্তু তার অধিকার প্রতিষ্ঠা করতে অবশ্যই কখনোই পিছপা হয় নাই বাংলাদেশে। বাংলাদেশের মানুষ ৭১ সালেও হয় নাই, ৯০-তেও হয় নাই, ৬৯-এও হয় নাই, ২৪-এও হয় নাই, ২৪ হয়নি, ভবিষ্যতেও হবে না। হ্যাঁ, সেটা যেই করুক। জি, সেই বিষয়েই জানতে চাই যে এই যে ছাত্ররা নিশ্চয়ই, আপনারা তো দীর্ঘদিন আন্দোলন করেছেন সরকার পতনের, কিন্তু জুলাই এসে ছাত্ররা একটু সামনে ভাগে থেকে এটিও অস্বীকার করেন না আপনারা যে ছাত্রদের যে ভূমিকা, তারা এই ভূমিকা রেখেছে জুলাই আন্দোলনে। তো তারপরে তো তারা সরকার গঠন করেছে, তাদের প্রতিনিধিও সরকারে রয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে যে বসেছেন এটিও ছাত্ররাই বসিয়েছেন, তিনি নিজেও স্বীকার করেছেন। এখন যদি আমরা যেটি শুনছি ছাত্ররা নতুন রাজনৈতিক দল করবে এবং সেই দল নির্বাচনে আসবে, প্রধান উপদেষ্টা যদি ডক্টর ইউনূস সাহেব থাকেন আর ছাত্রদের দল যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে কি সেটি নিরপেক্ষ নির্বাচন হবে? ইতিমধ্যেই আমাদের মহাসচিব কিন্তু বলে দিয়েছে যে নির্বাচন যদি কেউ করতে চায়, রাজনৈতিক দল যদি কেউ করতে চায়, তাহলে ক্ষমতা ছেড়ে দিয়েই করা উচিত। আর কি, আমি ক্ষমতায় থেকে একটি দল করব, ক্ষমতার ব্যবহার করে একটি দল করব, সেটা তো কিংস পার্টি হয়ে যাবে। সেটাই দেশের জনগণ কখনো মানে নাই, এখনো মানবে না, ভবিষ্যতে মানবে না। সেই ধরনের পদক্ষেপ যেই নিতে গেছে সেই হোঁচট খেয়েছে, সে যেই হোক। আর ছাত্র আন্দোলনে সকলেই ভূমিকা পালন করেছে। আমি অবশ্যই যারা শহীদ হয়েছে তাদের বিধির আত্মার প্রতি মাগফিরাত কামনা করি, শ্রদ্ধা জ্ঞাপন করি, এই শ্রমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। কিন্তু দিন শেষে বলতে চাই যে সকলেই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে, বাংলাদেশ এক হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। কাজে এখানে সকলের ভূমিকা রয়েছে, কারো ভূমিকা কারো চেয়ে কম নয়। ছোট করে দেখার কোনো অবকাশ নেই, কাউকে বড় ভাবারও কোনো কারণ নেই। এইখানে বড় হচ্ছে এই দেশের জনগণ, মালিক এই দেশের জনগণ, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। এর আগেও একবার কোঠা নিয়ে আন্দোলন হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কোঠা নিয়ে কিন্তু অনেক আগেই বলেছে 5%-এর বেশি কোঠা থাকা উচিত নয়, মেধাকে গুরুত্ব দেওয়া উচিত। এই কোঠার নিয়ে অনেক আগেই দেশনায়ক তারেক রহমান বক্তব্য রেখেছে, তার অবস্থান তিনি পরিষ্কার করেছে। আমরাও এই দেশ গড়ার ক্ষেত্রে মেধাকেই কাজে লাগাতে হবে, এটার পক্ষেই আমরা। তো সেই কোঠা আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দিয়েছে রাজনৈতিক নেতৃত্বরাই পিছে থেকে, কিন্তু তারাই থেকে দেশের সাধারণ মানুষও ছিল, সকলেই ঐক্যবদ্ধ, ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে। কাজেই এখানে সকলের ভূমিকা রয়েছে, কারো ভূমিকা কারোর চাইতে কম নয়। বিভিন্ন কথাবার্তা এখন ছাত্রদের সাথেও বিএনপির এই যে আপনি যেটি বলেন মহাসচিব যে কথা বলেছেন সেটি নিয়েও আবার ছাত্র নেতারাও কিন্তু নানা কথা বলেছেন। এই যে নিজেদের মধ্যে এটা কি সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে? আর সাথে আরেকটি কথা বলতে চাই যে পরবর্তীতে এই ছাত্ররা যারা ভূমিকা রেখেছে এই আন্দোলনে, এরপরে যখন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদের ব্যাপারে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হবে, তারা কিভাবে থাকবে, কোথায় থাকবে? এইটা তো ইতিমধ্যেই পরিষ্কার করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান
যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে সকলকে সমন্বয় করে জাতীয় সরকার করা হবে, এইখানে কাউকে বাদ রাখা হবে না। এও বলেছে নির্বাচনে জিতুক আর হারুক এই বিবেচনায় না নিয়ে যারাই অংশগ্রহণ করেছে সকল পেশা শ্রেণীকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এবং দ্বিকক্ষ পার্লামেন্টের যে বিষয়টা বলা হয়েছে, হ্যাঁ, এটিও আপনাকে আমি জানতে চেয়েছিলাম যে পার্লামেন্ট যে দ্বিকক্ষ বিশিষ্ট যে বিশিষ্ট যে পার্লামেন্ট, সেটা একটা শ্রেণীকে সকল পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যই কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে, উচ্চকক্ষ পার্লামেন্টের কথা বলা হয়েছে। কাজেই আমি মনে করি যে আগামীর বাংলাদেশ সবে গণতন্ত্রের বাংলাদেশ, যেই গণতন্ত্র থাকবে উদার, সহনশীল এবং সকলকে অ্যাকোমোডেশন করে একটি সরকার গঠিত হবে, যেই কনসেপ্টটি ইতিমধ্যেই বিএনপি দিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দিয়েছে। জাতীয় সরকারের যে চিন্তা চেতনা, জাতিকে ঐক্যবদ্ধ করার যে চিন্তা চেতনা, এর মধ্যে আমি মনে করি সকলেই অ্যাকোমোডেশন হবে, সকলেই ঐক্যবদ্ধভাবে দেশ গড়া। আমরা শেষ পর্যায়ে সর্বশেষ একটি প্রশ্ন আপনার কাছে, যেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই শুনেছেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে এই ফেব্রুয়ারিতে, হরতাল এবং লিফলেট বিতরণে। যদি সেটি তারা করতে চায় বা রাস্তায় নামতে চায়, আপনারা রাজনৈতিক দল হিসেবে সেটি প্রতিহত করার চেষ্টা করবেন কিনা, বা আপনাদের চিন্তাভাবনা কি? এইটা হচ্ছে প্রত্যাখ্যানের বিষয়। আমি একটা কথা বললাম, এইটা জনগণ গ্রহণ করবে কি করবে না, করবে কি না। যেই দলকে নিষিদ্ধ করেছে, যেই দলের বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছে, যারা খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, তাদেরকে এই দেশের মানুষ গ্রহণ করবে কি না, এইটাই দেশের মানুষ বিবেচনা করবে। আমি তো মনে করি যে এই ব্যাপারে সকলেই ঐক্যবদ্ধ থাকবে, সকলেই একমত পোষণ করবে। যারা হত্যার রাজনীতি, খুনের রাজনীতি, গুমের রাজনীতি, নির্যাতনের রাজনীতি, বৈষম্যের রাজনীতি বাংলাদেশের মানুষ আর কোনোদিনও গ্রহণ করবে না। তারা কোনো দিনও আর এই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অন্তত সুযোগ পাবে বলে আমি মনে করি। সেটি হোক বাংলাদেশের জন্য, আসলে বাংলাদেশ সুন্দর রাজনীতির দেশ হোক, বাংলাদেশ সাধারণ মানুষের দেশ হোক, মানুষের অধিকার আদায়ের জন্য মানুষ কথা বলবে, সেটি যেন হয়। আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ, যারা আমার কথা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি, এবং আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীর বাংলাদেশ আমরা একটি গণতান্ত্রিক উদার মানসিকতার বাংলাদেশ চাই। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আবারও দেখা হবে অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।